করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো আমার নাম আবু সাদ মাহমুদ, আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে, আমার ডাক নাম হচ্ছে সায়ের। আচ্ছা, তো তোমরা তো আমাকে তো অনেকেই চিনো, যারা যারা ক্লাস করছো। যারা যারা এবার প্রথম ক্লাস করছো তারা তারা আমার ছবি দেখে নাও, কারণ তোমরা তো আমাকে ভিডিও দেখতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে। তো এই তো আমি তো আমার নাম বললাম, আমার ছবি দেখাইলাম। আচ্ছা, তো আমি তো তোমাদেরকে পড়াবো, আর এই তোমাদের আদিল হাসান ভাইয়া। আদিল অ্যানিমেটর। এই যে তোমরা আজকে দেখবো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন গুলো কিন্তু আদিল করছে, ঠিক আছে? আচ্ছা গুড। তো আমরা যে চ্যাপ্টারটা পড়বো আজকে, সেটা তোমাদের এসএসসি আইসিটি বইয়ের 4র্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব। এখানে তুমি দেখো দুইটা জিনিস আছে, একটা হলো লেখালেখি এবং একটা হলো হিসাব। তো এই যে আমরা লেখালেখির জন্য ইউজ করব মাইক্রোসফট ওয়ার্ড এবং হিসাবের জন্য ইউজ করব মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? এক্সেল আর কি। আচ্ছা ঠিক আছে। তো এক্সেল যাই বলো তুমি। তো এটুকু গেল, হ্যাঁ। এবং আমাদের এক্সেলটা কারণ স্প্রেডশিটও বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে জানার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। তো ওয়ার্ড প্রসেসর, ওকে ফাইন। তো এখন ওয়ার্ড প্রসেসর কি জিনিস? সহজ কথায় লেখালেখি, হিসাব নিকাশ ইত্যাদি ধরনের কাজ করার জন্য আমার কি লাগে? সফটওয়্যার লাগে। তো যেই সফটওয়্যার গুলা আমার লাগে লেখালেখি করার জন্য, হিসাব নিকাশ করার জন্য, ওই সফটওয়্যার গুলোকে আমরা কি বলবো? অফিস সফটওয়্যার বলবো। কি বুঝতে পারছো এখানে অফিস সফটওয়্যার কেন বলা হয়? তার কারণ যে এই যে আমাদের হিসাব নিকাশ বলো বা অনেক বেশি লেখালেখি কিন্তু তোমার অফিসে বেশি ইউজ করা হয়। কারণ আমরা তো ছাত্রছাত্রী, আমরা তো অবশ্যই লেখালেখি করি, হালকা হিসাব নিকাশ করি, কিন্তু ধরো যে একটা সরকারি ব্যাংক বা বিভিন্ন অফিসে যে পরিমাণ হিসাব নিকাশ হয় বা লেখালেখি হয়, আমরা কিন্তু কখনোই এত লেখালেখি করি না এত লার্জ স্কেলে। তো এই কারণে আসলে এগুলোকে অফিসে তুলনা করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো তার মানে আমার লেখালেখি হিসেবে ইত্যাদি কাজ করার জন্য যে সফটওয়্যার গুলো লাগবে ওগুলোকে আমরা কি বলবো? অফিস সফটওয়্যার বলবো। তোমাদের তো এমসিকিউ পরীক্ষা হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অফিস সফটওয়্যার গুলোর মধ্যে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড এর এটা কি? এটা একটা লোগো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবো, যে আমাদের যে বিভিন্ন ওয়ার্ড প্রসেসর আছে, এগুলা আসলে ব্যবহার করার কি দরকার? মানে এগুলা ব্যবহার না করলে আমাদের কি হইতো, ওইটাই আমরা এখানে দেখব। আচ্ছা, তো সহজ কথায় ওয়ার্ড প্রসেসর দিয়ে কি করা যায়? খুব নির্ভুল ভাবে লেখালেখির কাজ করা যায়। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে স্পেলিং চেকার আছে, স্পেলিং চেকার দিয়ে চেক করা যায় যে আমার কোথাও ভুল হলো কিনা। সম্পাদনার সুযোগ থাকায় লেখালেখি কাজ নান্দনিক ভাবে উপস্থাপন করা যায়, অবশ্যই করা যায়। আমি তোমাদেরকে দেখাবো যে শুধু নর্মাল লিখে গেলা না, তুমি অনেক ভাবে একটা লেখাকে প্রেজেন্ট করতে পারো বিভিন্ন রঙের কালার দিয়ে, ওটাও দেখাবো আজকে। এরপর একটা লেখাকে বিভিন্ন উপস্থাপন করা যায়, ছোট বড় করা যায়, রঙিন করা যায়, বক্স করা যায়, টেবিল দেওয়া যায়, ওগুলো দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। এরপর কি বললাম যে যে পুরো লেখাকে শুরু থেকে মানে প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো যাবে, লেখা মুছে যাবে, পুনর্বিন্যাস করা যাবে। মানে ধরো তুমি প্যারাগ্রাফ লিখছো, তুমি পুরোটা বুঝবা না, মাঝখান দিয়ে এক লাইন বাদ দিবা, একটা ওয়ার্ড বাদ দিবা, নতুন একটা লাইন যোগ করবা, সব করা যাবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবং আগেই বলছি ছবি, গ্রাফ, টেবিল, চার্ট এগুলো তো অবশ্যই যুক্ত করা যাবে। তোমাদের যেহেতু যে এমসিকিউ, তো এই যে সুবিধা অসুবিধা এগুলো তো আসলে তোমাদের জাস্ট দেখে গেলেই হয়। এগুলো তো যদি রিটেন পরীক্ষা থাকতো তাহলে তো এগুলো 2 মার্ক বা 3 মার্কের জন্য আসতো, কিন্তু এখন তো জাস্ট এগুলো দেখে গেলেই হবে। আচ্ছা, এরপর কি? এই যে ডকুমেন্ট সংরক্ষণ করে যে কোনো সময় ব্যবহার করা যায়, দেখাবো সেভ করা যায়, ফাইল একবার সেভ করে তুমি পরেও চেঞ্জ করতে পারো, বারবার সেভ করার দরকার নেই। এবং এই জিনিসটা খুবই ইজি, মানে খুবই দরকারি, যে প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কপি করা যায়। মানে ধরো তুমি একটা ডকুমেন্ট থেকে আরেকটা জায়গায় নিবা, খালি কপি পেস্ট করে দিবা তাহলেও হবে। এরপর ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে যে কোনো বড় ডকুমেন্টে অল্প সময় শব্দ খোঁজা যায়, এটা আসলে খুবই কাজের। যেমন ধরো তোমার কাছে 600 পেজের একটা ওয়ার্ড ফাইল আছে বা পিডিএফ আছে,
এখন ধরো তুমি ওইখানে স্পেসিফিক একটা টপিক খুঁজছো, যে টপিকটা কিনা 600 পেজের মধ্যে যে একটা পেজে আছে, এখন তুমি কি 600 পেজ চেক দিবা? কোনো দরকার নাই। আমরা হচ্ছে জাস্ট সার্চ দিব ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ড দিয়ে। তো হচ্ছে তোমার ধরো যে যেই জিনিসটা আমি খুঁজতেছি, ধরো আমি হচ্ছে এখন খুঁজতেছি কোভিড-19 নিয়ে একটা লেখা খুঁজবো, তো আমি কোভিড-19 বা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব, অটো চলে আসবে। জাস্ট লাইক হচ্ছে আমি যেমন গুগলে কিছু লিখে সার্চ দিয়ে চলে আসে, অনেকটা এরকম। এরপর ধরো আমি টেমপ্লেট বানাইতে পারি। টেমপ্লেট কি তোমার হচ্ছে একটু তোমাদেরকে হচ্ছে ওয়ার্ডে যখন যাবো তখন দেখাবো, হ্যাঁ। আর এছাড়া হচ্ছে ওই যে কোনো বড় ডকুমেন্ট খুব ইজিলি সম্পাদনা করা যায়, দেখলেই বুঝবা। আর ওই যে স্পেলিং চেকার আছে, এর তো আগেই বলছি, এন্ড খুব ইজিলি প্রিন্ট করা যায়। তোমাদের বাসায় প্রিন্টার থাকলে বাসায় বসেই করতে পারবা। এন্ড হচ্ছে যে অবভিয়াসলি এটা মেইল করে পাঠানো যাবে, শেয়ার করা যায় খুব ইজিলি ওয়ার্ড ফাইলটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো কাগজের নথি বা ফাইল মানে হচ্ছে ধরো আমি কাগজ ইউজ না করে ওয়ার্ড প্রসেসরে খুব ইজিলি ফাইল সংরক্ষণ করতে পারি। এবং তোমাদেরকে একটা কথা বলছিলাম, অফিস অটোমেশনের নাম শুনছো কিনা তোমরা জানি না। অফিস অটোমেশনকে অনেকে বলে থাকে পেপারলেস অফিস। মানে হচ্ছে যে আমরা বিভিন্ন সরকারি অফিসে গেলে কি দেখি, যে স্তূপের পর স্তূপ খালি কাগজ আর কাগজ, এরকম আমরা রাখতে চাই না। আমরা চাই এমন কিছু করতে যেখানে আমার কাগজ খুবই কম থাকবে। একদমই যে পেপারলেস হবে এটা পসিবল না, যত কাগজ কমানো যায়। তার কারণ দেখো, ধরো তুমি একটা সরকারি কোথাও একটা সরকার অফিসে গেছো, ধরো ওইখানে হচ্ছে আমার প্রিভিয়াস ধরো 100 বছরের ফাইল আছে, এখন ধরো তোমার 60 বছর আগে একটা ফাইল খুঁজতে হবে। তো তুই বুঝতেছো কি পরিমাণ আসলে কষ্ট হবে 60 বছর আগে একটা ফাইল খুঁজতে। আমার যদি সেটা হচ্ছে তোমার ল্যাপটপে থাকে বা কম্পিউটারে থাকে, আমি যেটা সার্চ দিলেই পেয়ে যাবো। তো আমার জন্য আসলে ওই যে কাগজের নথি না রেখে ওয়ার্ডে রাখলে আমার জন্য আসলে তোমার পরবর্তীতে চেক করাটাও সহজ হয়, হ্যাঁ। আচ্ছা, এরপর যেটা বললাম যে তোমার আধুনিক অফিস ব্যবস্থাপনা অপরিহার্য, ওই যে অফিস অটোমেশনের ব্যাপারটা বললাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইগুলো ছিল সুবিধা অসুবিধা। এই যে তোমার যে এমসিকিউ আছে, তো সুবিধা অসুবিধা জাস্ট দেখে গেলেই হয়। আচ্ছা, তো এই যে আমরা যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বলবো, এখানে আমার অফিস বাটন এবং অফিস বাটনের যে বিভিন্ন অপশন আছে ওগুলো দেখবো। তো আমাদের অফিস বাটন হচ্ছে আগে ছিল, এখন নতুন ভার্সন গুলোতে কিন্তু কি নাই, এই অফিস বাটনটা নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ, ঠিক আছে। চলো ল্যাপটপ বা ডেস্কটপে ঢুকে গেলাম, ওকে। এখন তোমার আমাদের এই বইয়ে তোমার যেটা দেওয়া আছে সেটা হলো যে 2007 মাইক্রোসফট ওয়ার্ড 2007। তো তুমি যদি 2007টা ওপেন করতা, তাহলে কি হইতো, এই জায়গাতে উইন্ডোজ আছে না, উইন্ডোজ এর মতো একটা সাইন আছে, মানে যে মাইক্রোসফট উইন্ডোজ যারা 7 ইউজ করছো বা এক্সপি ইউজ করছো, তখন একটা উইন্ডোজ এর মতো একটা চিহ্ন আসতো এই দিক দিয়ে, ঠিক আছে। 2007 সালে দেখো কি লিখে দিছি, যে 2007 চালু করলে যে উইন্ডো ওপেন হয়, তার একদম উপরে বাম দিকের কোণায়, এই যে বাম দিকের কোণায় অবস্থিত আইকনটা হলো অফিস বাটন, ঠিক আছে। কিন্তু এর পরবর্তী ভার্সন গুলোতে ওই যে আমাদের অফিস বাটনটা ছিল না। দেখো আমাদের 13, 16, 19 বা হচ্ছে অফিস 365 ভার্সনে তোমার ওই জায়গায় কি চলে আসছে, ফাইল সেভ করা বাটন চলে আসছে। এই যে আমাদের হচ্ছে অফিস চিহ্ন না দিয়ে এই যে ফাইল সেভ করা বাটন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের হইতেছে যে অফিস বাটনে যেই ফাংশন গুলো ছিল, ওগুলো হচ্ছে এখন এই যে এই ফাইলের মধ্যে ঢুকলেই ওই ফাংশন গুলো আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি বললাম, এই যে তুমি হচ্ছে কি করবা, ধরো ফাইল, এই যে এখানে কার্সরটা খেয়াল করবা, কার্সরটা কোথায় আছে, ফাইল আছে। স্যার দেখো আমি কিন্তু মানে এত সুন্দর হচ্ছে তোমার অ্যানিমেশনটা হইছে, তোমরা কিন্তু ভাবতে পারো ভাইয়া মনে হয় হচ্ছে যে করে করে দেখাচ্ছেন। আমি কিন্তু স্যার এখনো ঢুকি নাই, আমি কিন্তু এখনো তোমার ওয়ার্ডে ঢুকি নাই, প্র্যাকটিক্যালে ঢুকি নাই, আমি কিন্তু এখনো স্লাইডে আছি, ঠিক আছে। স্লাইডটা এত সুন্দরভাবে বানানো হয়েছে। তো এই যে ধরো তুমি কি করবা, যে একটু মাউসের কার্সর দিয়ে দেখাও, তুমি ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করলে এই যে তুমি এইগুলা দেখতে পারবা, ঠিক আছে। হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ট্রান্সফর্ম, ক্লোজ, এগুলো দেখতে পারবা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো অনেকে টেমপ্লেটের কথা বলছে, যে এগুলো হচ্ছে কাইন্ড অফ টেমপ্লেট। ধরো যে তোমার, তাহলে তুমি একটা রিপোর্ট লিখবা, রিপোর্টের ফ্রন্ট পেজ প্লাস আরো অনেক কিছু রেডি করা আছে। এবার ধরো ক্যালেন্ডারের হচ্ছে যে শেপে থাকে ওরকম সবকিছু রেডি করা আছে, এরকম এগুলোকে বলা হয় টেমপ্লেট, যে জিনিস বারবার ইউজ করা যায়, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখো এই যে বিভিন্ন অপশন গুলো আছে, এগুলার কোনটার কি কাজ, কোনটার কি কাজ, ওইটা হচ্ছে স্যার আমরা এখন দেখবো, ঠিক আছে। আমাদের হচ্ছে কোনটার কি কাজ, ওকে। তো এখানে দেখো নিউ মানে কি, নিউ হচ্ছে আমি যদি ধরো নতুন ডকুমেন্ট খুলতে চাই, যেমন ধরো আমি হচ্ছে একটা কাজ করে ফেলছি,
আমার হইতেছে ওই কাজটা শেষ, এখন আমার নতুন আরেকটা হচ্ছে যে তোমার পেজ লাগবে, নতুন একটা ডকুমেন্ট লাগবে। মানে ধরো আমার কলেজের বা বুয়েটের ধরো দুইজন স্যারের দুইটা অ্যাসাইনমেন্ট আছে, দুইটা অ্যাসাইনমেন্টই হচ্ছে আমাকে ওয়ার্ডে লিখে জমা দেওয়া লাগবে। তো ধরো আমি হচ্ছে তোমার মিস্টার এক্স স্যারের অ্যাসাইনমেন্ট করে ফেলছি, মানে আমি তো ওই একই অ্যাসাইনমেন্টের মধ্যে আরেকজনটা করতে পারি না। ধরো তুমি কারোর অ্যাসাইনমেন্ট করতেছো, তুমি তো অবশ্যই ভিন্ন ভিন্ন পেজে করবা, তাই না? ব্যাপারটা হলো যে তোমার এখানে ওরকম করা যায়। তো তুমি হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইলে তোমার অ্যাসাইনমেন্ট করে ফেলছো, এখন তুমি কি করবা, আরেকটা নতুন ওয়ার্ড ফাইল খুলবা, ওখানে আরেকটা অ্যাসাইনমেন্ট করবা, তখন এই নিউ দিলে কি হবে, নতুন ডকুমেন্ট খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওপেনে কি হবে, এই যে আমি যে হচ্ছে কি কি বললাম, আমরা হচ্ছে ফাইল সেভ করতে পারি। যেমন ধরো তুমি একটা কিছু লিখে এই সেভে ক্লিক করলে যে কোনো ডকুমেন্ট কি হবে, এই যে কোনো ডকুমেন্ট হচ্ছে সংরক্ষণ করতে চাইলে বা সেভ করতে চাইলে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন এই যে ধরো তুমি এর কাজ করতেছো, এর উপরে 10টা ফাইল সেভ করছো, এখন তুমি যে ধরো যে আগে যে 10টা ফাইল সেভ করছো ওগুলার মধ্যে যে কোনো একটা তুমি দেখতে চাও, তাহলে কি করবা, এই যে এইখানে ওপেনের মধ্যে ক্লিক করবা, তাহলে আগে সংরক্ষণ করছো এমন কোন একটা ডকুমেন্ট তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, সেভ অ্যাজ এর ফাংশনটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেভ অ্যাজ কি? সেভ অ্যাজ হলো স্যার এই যে একই ডকুমেন্টকে ভিন্ন নামে যদি তুমি সংরক্ষণ করতে চাও, এর মাধ্যমে কোন ডকুমেন্ট অপরিবর্তিত রেখে তার নতুন নামে সংরক্ষণ করা যায়, বুঝতে পারছো? মানে ধরো তুমি কোন একটা ডকুমেন্ট হচ্ছে ভেতরে যা ছিল তাই আছে, কিন্তু নাম চেঞ্জ করে দিছো, ডকুমেন্টের পুরো নাম চেঞ্জ করে দিছো, এভাবেও কিন্তু তুমি কি করতে পারবা, কোন একটা ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবা, এবং ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য তোমাকে অবশ্যই সেভ অ্যাজ দেওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিস একটু মনে রাখতে হবে। তো এরপরে হচ্ছে ধরো তোমার প্রিন্ট আছে, প্রিন্ট দিয়ে হচ্ছে তোমার যদি প্রিন্টার থাকে তুমি প্রিন্ট করতে পারবা, এখানে শেয়ার দিয়ে হচ্ছে তুমি একটা ডকুমেন্ট শেয়ার করতে পারবা, ঠিক আছে? ধরো আমি আরেকজনের কাছে পাঠাইতে চাই, ওভাবে তুমি শেয়ার করতে পারবা। আর এক্সপোর্ট, এক্সপোর্ট করলে কি হয়, আমি যখন তোমাদেরকে আমি তোমাদেরকে যখন হচ্ছে ওই যে প্র্যাকটিক্যালি দেখাবো তখন দেখাবো। ধরো তোমার একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলকে তুমি নিতে চাও পিডিএফ এ, তো এটাকে হচ্ছে এক্সপোর্ট করা বলে। আমি ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যে এইখানে যে লেখাটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি এটার পাশে হবে তোমার হচ্ছে যে ক্লোজ, মানে কি, আমি যদি কোনো একটা খোলা ডকুমেন্ট বন্ধ করতে চাই, মানে একটা ডকুমেন্ট খোলা আছে আমি একটা ক্লোজ করবো, আমার দরকার নাই, তাহলে কি করবো, এই এখানে ক্লোজ দিব, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, গ্রেট। তো এখন এই যে ফন্ট স্টাইল নির্বাচন, মানে এখানে অনেক কিছু আছে, এগুলো প্র্যাকটিক্যালি দেখলে খুবই মজা পাবা। আমি হচ্ছে এখন তোমাকে একটু জাস্ট দেখা যাচ্ছি, যাতে তুমি অ্যাটলিস্ট এটুকু বোঝো যে তোমার টপিকে কি কি আছে, হ্যাঁ? আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমার ফন্ট, এই যে এটার মধ্যে যা যা আছে এগুলো কি, এগুলো হচ্ছে আমার ফন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরো আমি ফন্ট নির্বাচন করতে চাই, প্রথমে আমি এটাকে যেটা বলবো সেটা ফন্ট স্টাইল, এই পার্টটাকে বলা হয় ফন্ট স্টাইল, এই যে এইটুকু, এন্ড এইটুকুকে বলা হয় আমার ফন্ট সাইজ। হ্যাঁ, তোমার হচ্ছে ফন্ট স্টাইল বলতে হচ্ছে লেখাটা কোন স্টাইলে হবে। আমার এক একটা লেখা এক এক ভাবে আসে, এক একটা লেখা এক এক ভাবে প্রেজেন্ট হয়, এবং আমার একটা ফন্ট সাইজ দিয়ে লেখার আকার ছোট বড় করা হয়, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো দেখবো একটু পরে। আচ্ছা, ঠিক আছে। তো এখন ধরো এই যে তুমি কি করলা, তুমি ধরো এখানে ক্লিক করলা, এই যে তুমি যদি এখানে ক্লিক করো দেখো যে বিভিন্ন ধরনের কি আছে, ফন্ট আছে এখানে, অনেক অনেক কয়েকশো, অনেক জায়গায় কয়েকশো ফন্টও থাকে, ঠিক আছে? এখন তুমি যেই ফন্ট ইউজ করতে চাও ওটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো ফন্ট কোনটা ইউজ করবো এটা হচ্ছে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, তাহলে আমার লেখাগুলো ওভাবে আসবে। আর এরপর হচ্ছে আমার যেটা আছে স্যার, সেটা হলো এই যে তোমার ফন্টের সাইজ, ওখানে পরে আসতেছি। তো এখন দেখো এই যে এখানে আমি কি লিখছি, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার কাজটিকে ফরম্যাটিং টেক্সট বলা হয়। তোমাদের এমসিকিউ আসে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ফরম্যাটিং টেক্সট কি জিনিস। আচ্ছা, তো ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, যেগুলোকে বলা হয় ফন্ট। এই যে এগুলো হচ্ছে ফন্ট। ফন্ট মানে কি, তোমার ধরো যে কিছু কিছু লেখা ইতালিক লেখা কি একটু বাঁকা হয়, এরপর ধরো যে তুমি যে এগুলোর দিকে তাকাও না, এগুলোর দিকে তাকাও না, দেখো এক একটা লেখা হচ্ছে এক এক রকম, এক একটা লেখা হচ্ছে একই রকম। তো এই যে বিভিন্ন স্টাইলের লেখাকে বলা হয় কি বলা হয়, ফন্ট বলা হয়। সো ফন্ট যে কোথায় আছে, এই যে আমার হোম মেনুর ফন্ট গ্রুপের অন্তর্গত ফন্ট নামের ড্রপ ডাউন বক্স থেকে কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করতে হবে। এটা তো আমরা এসে গিয়ে দেখবোই ওই যে ওয়ার্ডে গেলে প্র্যাকটিক্যালি। আচ্ছা, তো এরপরে হচ্ছে ফন্টের সাইজ।
এই যে স্যার আমার তো এটা তো আমার ছিল ফন্ট নির্বাচন করা এন্ড হইতেছে এই যে আমি যদি এর পাশে যাই কার্সর খেয়াল করে পাশে যাই তাইলে এই যে ফন্টের সাইজ মানে তুমি কত সাইজের লেখা চাও এবং তুমি যত বড় নাম্বারের দিকে যাবা লেখার সাইজ গুলো তত বড় বড় হবে ঠিক আছে আচ্ছা আর কিভাবে হচ্ছে যে সাইজ নির্ধারণ করবো তো এখানে দেখাই দিলাম আর ফন্টের কালার কি এই যে এটা হচ্ছে ফন্টের কালার তুমি যদি এখানে ক্লিক করো অনেক কালারের হচ্ছে তুমি কি দেখতে পারবা ফন্ট দেখতে পারবা ঠিক আছে আচ্ছা যেমন এই যে এখানে নামলে এই দেখো অনেক ধরনের কালার আছে ঠিক আছে আচ্ছা গ্রেট এরপর বুলেট ও নাম্বার ব্যবহার তো এখন ধরো আমি তোমাকে বললাম যে আমি একটা লেখা লিখেছি কিভাবে ধরো 1 এরপর হচ্ছে ধরো আয়মান 2 এরপর ধরো যে তোমার রাতুল 3 এরপর ধরো যে তোমার অপার ভাইয়া 4 এরপর ধরো যে সাহেব 5 এরপর ধরো অন্ত মানে এইভাবে 1 2 3 4 5 7 এভাবে হচ্ছে আমি কোনো কিছু একটা লিখতে চাই তো ওইটা স্যার কিভাবে লিখবো ওইটা লেখার জন্য এই যে আমাদেরকে স্যার যেতে হবে এখানে ঠিক আছে এই দেখো বিভিন্ন ধরনের কি দেওয়া আছে বুলেট দেওয়া আছে এই যে এখানে দেখো আমার কি আছে খালি হচ্ছে তোমার স্কোয়ার এটার ভেতরে গেলে তুমি দেখবা যে সার্কেল আকারেরও আছে এরপর হচ্ছে যে বিভিন্ন ধরনের আছে আমার হ্যাঁ ডিস্ক আকারের আছে আর এইখান দিয়ে হচ্ছে যদি তুমি যাও মানে যে এখানে একটা তীর চিহ্ন দেখতেছো এখান দিয়ে নামলে তুমি দেখবা যে হইতেছে 1 2 3 ABC এরকম টাইপের অনেক কিছু আছে প্র্যাকটিক্যালি তো দেখবো একটু পরে তো এখন তো দেখাচ্ছি আর কি হ্যাঁ তো এই যে আমার ধারাবাহিক তালিকা রক্ষার জন্য আমি কি করি আমার হচ্ছে যে যে বিভিন্ন চিহ্ন বর্ণ সংখ্যা ব্যবহার করি সবগুলোকে কি বলা হয় বুলেট ও নম্বর আমার হচ্ছে যেখানে হচ্ছে তোমার নাম্বার তো তোমার 1 2 3 বা রোমান 1 2 3 যা বলে এগুলোকে নাম্বার বলে আর এই যে এখানে আমরা স্কোয়ার বলো বা ডিস্ক বলো বা সার্কেল বলো এগুলোকে আমরা কি বলি বুলেট ঠিক আছে আচ্ছা এই যে এখান থেকে আমরা কি করতে পারি ইউজ করতে পারি এগুলা আচ্ছা এরপর লাইন স্পেসিং নির্ধারণ ঠিক আছে লাইন স্পেসিং মানে কি আমি হচ্ছে দুটো লেখার মধ্যে কি পরিমাণ স্পেস হবে ওইটা হচ্ছে আমি ঠিক করতে পারি ওকে ওটা কোথায় ঠিক করে দিব এই যে স্যার ওইটা আমি এখান থেকে ঠিক করে দিব যে হচ্ছে দুটো লাইনের মধ্যে কি পরিমাণ দূরত্ব থাকবে বা ফাঁকা থাকবে ওকে আচ্ছা দেন এই দেখো তুমি এখান থেকে বলতে পারো 1 1.5 এই সেই আরো অনেক কিছু দিতে পারো হ্যাঁ তো এই যে দুইটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য লাইন স্পেসিংটা ব্যবহার করি এরপরে স্যার আবার টেবিল বা সারণী যোগ করা তুমি টেবিল যোগ করতে চাও ঠিক আছে তাহলে কি করবা তাহলে স্যার এই যে আমার ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এরপর টেবিল আইকনে যাব ইনসার্ট টেবিলে যাব ডায়লগ বক্স থেকে রো নাম্বার এবং কলাম নাম্বার কি করব নির্দিষ্ট করে দিলে টেবিল হয়ে যাবে আমরা প্র্যাকটিক্যালি দেখবে একটু পরে এখানে লিখে রাখলাম তোমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ঠিক আছে আচ্ছা তো এই যে দেখো ইনসার্টে যাবা টেবিলে গেলা টেবিলের পরে তুমি ক্লিক করবা তাহলে দেখো এই যে এইভাবে আসলো তুমি কয়টা সারি কয়টা কলাম নিবা এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো বা ইনসার্ট টেবিলে গিয়েও সিলেক্ট করতে পারো একই জিনিস কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এই যে এরপর তুমি এটা উঠাইতে পারবা নামাইতে পারবা যে কোনো জায়গায় নিতে পারবা কোনো সমস্যা নেই আর এতক্ষণ যা হলো এগুলো কিন্তু আসলে আমি ওয়ার্ড ফাইলে করি নাই আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টটাকে আগুন পাওয়ার পয়েন্ট বানাইছি যে তোমার দেখে মনে হয় আমি আসলে হচ্ছে ওয়ার্ডে লিখে লিখে দেখাচ্ছি কিন্তু আসলে তা না ওকে আচ্ছা এরপর ছবি যোগ করা ছবি কিভাবে যোগ করবো ওই যে আমাদের হচ্ছে রিবনের ইনসার্ট মেনুতে যাব এরপর ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্গত পিকচার আইকনে যাব ঠিক আছে এরপরে ডায়লগ বক্স আসবে ওখানে দেখাবে যে আমি কোন ছবি সিলেক্ট করতে চাই কোথা থেকে নিতে চাই অনলাইন থেকে নিব না আমার ডেস্কটপ থেকেই নিব এরপর হচ্ছে যে ওটা জাস্ট সিলেক্ট করে দিলেই ছবি চলে আসবে এছাড়াও আমি ক্লিপ আর্ট স্মার্ট আর্ট বিভিন্ন চার্ট ইত্যাদিও যোগ করতে পারবা তুমি এবার দেখো প্র্যাকটিক্যালি এখনই দেখবো আচ্ছা যেমন ধরো এই যে তুমি কই যাবা এই যে ইনসার্টে যাবা পিকচারে যাবা এরপর এই ডিভাইস থেকে নিব তো ইচ্ছে আমাদের একটা পিক নাও ইনসার্ট করে দাও শেষ কি বুঝতে পারছো এভাবে হচ্ছে আমি পিকচারটা ইনসার্ট করতে পারি আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট যোগ করা ওয়ার্ড আর্ট কি যে আমরা হচ্ছে দেখবো যে তোমার ধরো যে ওইটা যে একটু সুন্দর স্টাইলের লেখা বুঝতে পারছো ধরো যে নীল আছে কালো আছে এক সাইড একটু ডিপ এক সাইড হচ্ছে একটু এরকম এরকম আছে ঠিক আছে তো ওটা হচ্ছে আমরা একটু দেখবো আর হ্যাঁ আচ্ছা ওকে ফাইন তো এরপরে হইতেছে যে গেল ওইটা হ্যাঁ যেমন ধর এই যে আমি ইনসার্টে যাওয়ার পর এই দেখো এই যে এটা হচ্ছে ওয়ার্ড যে এরপর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লেখা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো বুঝছো মানে তুমি যাই লিখবা
এই দেখো লেখাটা একটু একটু অন্যরকম হবে, নর্মাল না, একটু অন্যরকম হবে লেখাটা, ঠিক আছে। এরপর ধরো যে তুমি সুন্দর মতো স্পেসিফিক করতে পারবা যে বামে লিখবা না ডানে লিখবা। দেখো আমি এখান থেকে সাইজটা বড় করে দিলাম, ঠিক আছে, অনেক কিছুই করতে পারি আমি। ওকে, আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। এরপরে হচ্ছে যে মার্জিন ঠিক করা। হ্যাঁ, আমরা তো অনেকে মার্জিন দেই না, পরীক্ষার খাতায় মার্জিন দেই, তোমার বাম সাইডে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, তো এরকম মার্জিন তুমি লেখার মধ্যে দিতে পারো। দেখো কি বললাম, ডকুমেন্টের মার্জিন ঠিক করার জন্য রিবনের পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ গ্রুপের অন্তর্গত মার্জিনস আইকনে ক্লিক করতে হবে। ড্রপ ডাউন বক্স হতে কাঙ্ক্ষিত মার্জিনের অপশনটি সিলেক্ট করতে হবে, অথবা পছন্দ মতো মার্জিন নির্ধারণের জন্য কাস্টম মার্জিন অপশনে ক্লিক করতে হবে। তো আমার সাথে যারা যারা এই লাইন পড়ছে এবং যারা যারা আগে কখনো ওয়ার্ড ধরো নাই, অথবা এখনই কিছু বুঝবা না, আমি একটু পরে করে দেখাবো তখন বুঝবা। এটা কেন রাখছি ভাইয়া, ওই যে বললাম রিভিশন ম্যাটেরিয়াল, পরীক্ষায় রিভিশন দিবা এই কারণে। আচ্ছা, তো এই যে এখন কথা হলো, এই যে আমার যে হচ্ছে মার্জিনটা আছে, মার্জিন কিন্তু তুমি দেখতে পারবা না। আমরা যখন পরীক্ষাতে মার্জিন আঁকাই তখন তো আমরা দেখতে পারি। যেমন ধরো যে আমি যদি তোমাকে হচ্ছে একটু এঁকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ তোমাকে এঁকে দেখানোর চেষ্টা করি আমি। ধরো এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা, কথার কথা, ধরো এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা। তো এখন এখানে হচ্ছে তোমার ওই যেটাকে কি বলে, যে এই যে এখান দিয়ে ধরো 1 ইঞ্চি, এখান দিয়ে ধরো আমি কি দিলাম 1 ইঞ্চি দিলাম। ওকে, তো আমি তো এবং ধরো যে আমি এখানে আমার লেখা লিখি, এই যে আমি যা লেখার ওগুলো তো এখানে লিখি, তাই না? আমি যা লেখার ওগুলো তো এখানে লিখি। আচ্ছা, তো এখন আমি তো আসলে মার্জিনটা দেখতে পারি, কিন্তু এখানে তুমি কোনো মার্জিন দেখতে পারবো না, এই লেখায় তুমি কোনো মার্জিন দেখতে পারবো না। কিন্তু মার্জিনের কাজ করবে। মার্জিনের কাজ কি, যে না আমি এই জায়গাটুকুতে কিছু লিখবো না, আমি এই জায়গাটুকুতে কিছু লিখবো না। মার্জিনে খেয়াল করো, দেখো এই যে এই জায়গাটুকুতে কোনো লেখা আসে নাই, এই জায়গাটুকুতে কোনো লেখা আসে নাই, এই জায়গাটুকুতে কোনো লেখা আসে নাই, নিচের এই জায়গাটুকুতে কোনো লেখা আসে নাই। মানে আমার চারদিক থেকে ও সুন্দর করে মার্জিন দিয়ে দিবে, কিন্তু এই যে এই মার্জিনটা মানে দেখতে পারবো না। মার্জিনের কাজ করবে কিন্তু মার্জিনটা দেখা যাবে না, বুঝতে পারছো? এই হলো কাহিনী আর কি। আচ্ছা, মানে অনেকে আবার হচ্ছে ভাবে মার্জিন দিলে মার্জিন দেখা যায় না কেন, আমি ভুল করলাম তাহলে? না, তুমি ভুল করো না, মার্জিন দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা গ্রেট, তো গেল এটাই যে পেজ লেআউটে যাবা, মার্জিনে যাবা। তো দেখো এক একটা মার্জিন দিবা, তুমি এদিকে তাকায় দাও, দেখো চেহারা কিন্তু চেঞ্জ হচ্ছে। এক একটা মার্জিন দিবা, তুমি দেখো চেহারা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এক একটা মার্জিন দিবা, চেহারা চেঞ্জ হবে। ওকে, তো এরকম হবে আর কি ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা গ্রেট, তো এরপর ধরো আবার প্যারাগ্রাফ লিখতেছো তুমি, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা। তো এই যে আমাদের ওয়ার্ড প্রসেসরে 2টি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য লাইন স্পেসিং ব্যবহার করি। তো ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান থাকবে তা নির্ধারণের জন্য রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফ গ্রুপের স্পেসিং অপশনের মাধ্যমে লাইনের আগে ও পরে নির্দিষ্ট ব্যবধান নির্ধারণ করতে হবে। মানে তুমি ধরো একটা নির্দিষ্ট লাইন আছে, ওই লাইনের আগে হচ্ছে কয়টা স্পেস হবে, পরে কয়টা স্পেস হবে, তুমি ওইটা ঠিক করে দিতে পারবা, ঠিক আছে। মানে হচ্ছে তুমি উপরে কতটুকু স্পেস দিবা, নিচে কতটুকু স্পেস দিবা, ওগুলো ঠিক করে দেওয়া যায়। আচ্ছা, তো এই যে যেমন ধরো এই যে এখানে কিন্তু অনেক স্পেস দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গায় দেখো এই যে আমাকে হচ্ছে যে এইখানে কতটুকু স্পেস দিব, দেখো এখানে লেখাগুলো নর্মাল লিখে গেছি, কিন্তু শেষ হওয়ার পক্ষে স্পেস দিছি, এই স্পেসিং গুলো হচ্ছে দেওয়া যায়, বুঝছো? আচ্ছা, যেমন ধরো এই যে এখানে স্পেসিং দিছো, স্পেসিং দিছি, কিন্তু এইসব জায়গায় তুমি দেখো যে স্পেসিং দেওয়া আছে। কিভাবে করবা, আমরা হচ্ছে পেজ লেআউটে যাব, ঠিক আছে, লেআউটে যাব, এই যে স্পেসিং দিব আর কি। হ্যাঁ, এখানে তুমি কমায় বাড়ায় দাও, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে, এরকম টাইপের ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে আমার হচ্ছে পৃষ্ঠা নম্বর দেওয়া। আমি ধরো পৃষ্ঠা নম্বর চেয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, তো তাহলে কি করবো, ওই ভাই আমার ইনসার্ট ট্যাবের হেডার এন্ড ফুটার গ্রুপে আমি হচ্ছে কি আছে, পেজ নাম্বার আছে, পেজ নাম্বার আইকনে ক্লিক করব। এরপর হচ্ছে আমি যেভাবে পেজ নাম্বার দিতে চাই ওভাবেই দিব। এইখানে স্যার একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে আমার পেজ নাম্বার কোথায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমার পেজ নাম্বার থাকে হচ্ছে তোমার ইনসার্ট ট্যাবের হেডার এন্ড ফুটার গ্রুপে। এই এমসিকিউটা স্টুডেন্টরা ভুল করবে স্বাভাবিক,
হ্যাঁ, তুমি যদি এমসিকিউ আসে তো তোমাকে তো এমসিকিউ পড়ার মতো পড়তে হবে, এমসিকিউ পড়ার স্টাইল একরকম আর রিটেন পড়ার স্টাইল একরকম, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো গেল এটা। তো এই যে স্যার আমি দেখো কি করতে পারি, চাইলে পৃষ্ঠার নাম্বার দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে হচ্ছে ওভাবে তুমি বুঝতেছো না কিভাবে পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, আমি হচ্ছে তোমাকে একটু পর যখন দেখাবো ওয়ার্ডে তখন তুমি দেখবো পৃষ্ঠার নাম্বারটা কিভাবে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা গ্রেট। আচ্ছা দেখো আমি ইনসার্টে যাই, ঠিক আছে। ইনসার্টে যাওয়ার পর এই যে আমার হচ্ছে দেখো তোমার হেডার এন্ড ফুটারে গেলে তো তোমার এই যে লেখাগুলো এরকম হয়ে গেল যে তুমি এখানে হেডার দিতে পারবা, যদি তুমি হেডার এন্ড ফুটারে যাও তুমি কি করতে পারবা, হেডার দিতে পারবা, ঠিক আছে। আর এরপর দেখো আমাদের ওখানে একটা জিনিস ছিল তোমার হচ্ছে যে পেজ নাম্বার, পেজ নাম্বারে গেলে তুমি কি করতে পারবা, পেজ নাম্বার দিতে পারবা, ঠিক আছে। হেডার মানে কি, ওপরে লেখা, ফুটার মানে কি তুমি যদি নিচে কোনো কিছু লিখতে চাও, আর পেজ নাম্বার মানে কি তুমি যদি পেজ নাম্বার কিছু দিতে চাও, ঠিক আছে। এটা হচ্ছে হেডার, ফুটার এন্ড পেজ নাম্বার। ওকে, হেডার দিলে ওপরে সবসময় এবিসি আসবে, ফুটার দিলে নিচে সবসময় ডিএফ আসবে, বুঝতে পারছো? এই হলো হিসাব নিকাশ আর কি। আর তুমি যদি পেজ নাম্বার দাও তাহলে তো পেজ নাম্বার চলে আসবে 1 2 3 4 5, যেমন পেজ নাম্বার অনেক রকম আছে, তুমি পেজ নাম্বার মাঝখানে দিতে পারো, তুমি দিতে পারো, অনেক জায়গায় দিতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এন্ড বানান পরীক্ষা আমাদের এখানে হচ্ছে খুব ইজিলি বানান পরীক্ষা করা যায়, এবং আমাদের যখন নতুন ওয়ার্ড গুলো আসে, ওয়ার্ড যখন এসে এখানে খুবই ইজি, খুবই ইজি, আমি তোকে দেখাবো একটু পরে কিভাবে বানান চেক করে। বাট এখানে একটা জিনিস যে তুমি হচ্ছে যে ডিকশনারি অনুযায়ী বানানটা চেক করবো, ওটা ডিফল্ট চেক করে দেওয়া লাগবে। কারণ আছে আমাদের ধরো যে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ, দুই ইংলিশ কিন্তু দুই রকম। যেমন ধরো কালার, কালার বানানো কি জানি, COLOUR, তোমার ছোটবেলা থেকে পড়ে আসছে, বাট আমেরিকান ইংরেজিতে কালার বানান হচ্ছে COLOR। তো তুমি যদি COLOUR লেখো এবং আমেরিকান ইংলিশ যদি তোমার হচ্ছে ডিকশনারিতে বাই ডিফল্ট হিসেবে থাকে, তাহলে কিন্তু তোমার কি দেখাবে, ভুল দেখাবে। সো এরকম যাতে না হয় এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু খেয়াল রাখা লাগবে স্যার, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ওয়ার্ডটা মোটামুটি এইরকমই। তো আমরা হচ্ছে স্প্রেডশিটে যাবো, স্প্রেডশিটে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটু প্র্যাকটিক্যালটা দেখাইতে চাই। হ্যাঁ, তো কি করবো দেখো, এই যে প্রথমে সার্চে যাবা, এরপর খুঁজে পাবা ওয়ার্ড, এই দেখো আমার এখানে ওয়ার্ড অলরেডি আছে, বা তোমার যদি ওয়ার্ড না থাকে এখানে ওয়ার্ড লিখবা, WORD, এই যে ওয়ার্ড। এই যে গেলাম ওয়ার্ডে গেলাম, ঠিক আছে, ওয়ার্ড ওপেন হলো। তো ওপেন হওয়ার পর আমি কি করবো স্যার, ওপেন হওয়ার পরে এই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব, তোমার হচ্ছে দুইবার লেফট ক্লিক করো, করলাম, এই দেখো এরকম একটা পেজ চলে আসছে আমার। এখন আমি যা যা শিখছি সব হচ্ছে করবো। দেখো আমি তো বলছি আমাদের এখানে তো হচ্ছে যে অফিস বাটন নাই, এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করি, এই দেখো হোম আসছে, নিউ আসছে, ওপেন আসছে, ইনফো, সেভ, সেভ অ্যাজ, আমি প্রিন্ট করে চাই কিনা, শেয়ার করে চাই কিনা, এক্সপোর্ট করে চাই কিনা, ক্লোজ করে চাই কিনা, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, তুমি নিউ দেখো, নিউ ডকুমেন্ট আসবে, তুমি নিউ দাও, এই যে দেখো আমার কিন্তু এখন ওয়ার্ড ডকুমেন্ট দুইটা, খেয়াল করো, দেখছো, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। আমি যেহেতু নিউ ডকুমেন্ট খুলছি এই কারণে দুই ডকুমেন্ট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এই ব্যাপারটা বুঝে গেলাম। তো এখন আমি ধরো কিছু একটা লিখি, প্রথমে আগে কিছু লিখে নিবা, ঠিক আছে। তো কি লিখবো, ধরো লিখি যে মাই নেম ইজ John Cena, মাই নেম ইজ জন সিনা। আচ্ছা ঠিক আছে, তো এখন লেখাটা খুব পিচ্ছি। তো এখন ধরো তুমি লেখাটা বড় করছো, তোমরা হচ্ছে, আমি তো ল্যাপটপে আছি, আমার যেতে কষ্ট হচ্ছে, তোমাদের ফোনে আছো, তোমাদের মনে দেখতে পাচ্ছ না কিছু। তো এখন আমি লেখাটা বড় করছি, কিভাবে বড় করবো, এই স্যার সুন্দর করে এভাবে লেখাটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এই যে এখানে যাবা, এই দেখো 8 মানে লেখা ছোট, 9 মানে একটু বড়, 10 মানে একটু বড়, 11 মানে আরো বড়। এই যে তুমি যতই নিচের দিকে যাবা তুমি দেখো এই যে এগুলা আরো বড় হবে, এগুলা কি হবে, এগুলা আরো বড় হবে, ঠিক আছে। এই যে এগুলা অনেক বড় হবে তুমি যত নিচের দিকে যাবা, ঠিক আছে। তো এই ধরো আমি একটা কি মোটামুটি দিয়ে ধরো আমি 26। তো এখন লেখাটা একটু দেখার মতো আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি তার মানে কি দেখো, এই যে আমি কিন্তু তাহলে এগুলো কিন্তু বুঝে ফেলছি অলরেডি, ঠিক আছে। আমি তাহলে অলরেডি এই যেটাকে কি বলে তোমার ফন্ট সাইজ বুঝে ফেললাম। এখন যেটা আছে ফন্ট স্টাইল, এই যে তুমি এটা সিলেক্ট করো, অনেক ধরনের যে ফন্ট স্টাইল আছে আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো তার আগে আমি এই লেখাটা কপি করে হচ্ছে কয়েকবার পেস্ট করে নিই, তার কারণ হচ্ছে আমার এটা একটু লাগবে।
কন্ট্রোল ভি লেখাটা কি করলাম, কয়েকবার পেস্ট করলাম আর হ্যাঁ, তাই কাউন্টার বলতেছি পরে। তো এখন তুমি কি করবে, এই যে লেখাটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর এই যে স্যার এখান থেকে গেল হবে, এখান থেকে গেল হবে, একদিকে গেলেই হয়। তো এই যে দেখো এখন আমার হচ্ছে তোমার ক্যালিব্রি ফন্টে আছে। এখন তুমি তো দেখো, দেখো খেয়াল করো, আমি কিন্তু সিলেক্ট না করেও কিন্তু দেখতে পাবো যে কোন ফন্টের লেখা কিরকম আসবে। এই যে ক্যালিব্রি লাইট, ক্যালিব্রি টাইমস নিউ রোমানে লেখা আসবে এরকম, এইখানে লেখা আসবে এরকম, এটাতে এরকম, এটাতে এরকম, এটাতে এরকম। আচ্ছা অনেকে মনে বুঝ সমস্যা হচ্ছে, তো আমি একটা কাজ করি, এই যে একটু নিচে নামাই দিই, হ্যাঁ এখন সমস্যা হবে না। এই দেখো এই যে, তো তুমি এখানে যাও দেখবে যে এক একটা হচ্ছে এক এক রকম স্টাইল, এক এক রকম স্টাইলে লেখা, দেখছো মাই নেম ইজ জনসন, এটা হচ্ছে এই স্টাইল লেখা। এরপর ধরো তুমি চাও এটাকে আরেকটা স্টাইল দিবা, দাও স্টাইল, সমস্যা নাই। এই যে দেখছো এক একটা হচ্ছে এক এক স্টাইল আসছে লেখা। অনেক দেখো অনেক ফন্ট আছে, বললাম না কয়েকশো ফন্ট আছে, দেখছো অনেক ফন্ট আছে, তুমি যেখানেই যাবা লেখা এক এক রকম আসবে, তুমি যেখানেই যাবা লেখা এক এক রকম আসবে, বুঝছো? দেখছো কি বলছি, এই যেরকম, ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপার স্যাপার গুলো, হ্যাঁ। তো এই যে, তো আমি তাহলে স্যার ফন্ট সাইজটা বুঝে গেলাম, এই যে ফন্ট সাইজ এবং হচ্ছে ফন্ট স্টাইল দুইটাই হচ্ছে বুঝে গেলাম। এখন ধরেন করে টেক্সট কালার করতে চাই, কিভাবে কালার করব, এই যে এইখানে যাবা, এইখানে যে তুমি যে কালার দিতে চাও এই কালার দিবা, এই কালার দিবা, যে কালার মন চায় দিতে ওই কালার দিতে পারবো, এখান থেকে সিলেক্ট করে, এখান থেকে সিলেক্ট করে যে কালার মন চায় দিতে পারবেন স্যার। এই যে ব্লু কালার দিলাম, ঠিক আছে, মানে যে কালার মন চায় তুমি সে কালার দিতে পারো। তো কি করতে হবে ভাই, আরেকবার দেখাই, এই যেভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এই যে কালারে যাবা, যে কালারে মন চায় ওই কালার বসায় দিবা, এভাবে কালার দেয়। ওকে, আচ্ছা এছাড়া আরো অনেক কিছু করা যায়, যেমন ধরো যেখানে লেখা আছে এই লেখাটা তুমি বোল্ড করছো, বোল্ড দিবা, লেখাটা বোল্ড হয়ে যাবে, দেখছো আমার কি লেখাটা মোটা হয়ে গেল। এরপর তুমি তুমি চাও লেখাটা ইটালিক করবা, ইটালিক মানে কি, ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা করে লেখা, এই দেখো আমার লেখাটা ইটালিক হয়ে গেল, একটু পাকা হয়ে গেল। এরপর ধরো তুমি চাও আন্ডারলাইন করবা, আন্ডারলাইন মানে কি, আন্ডারলাইন মানে হলো লেখার নিচে দাগ আসবে, এই দেখো আমার লেখার নিচে দাগ চলে আসছে। তো এইভাবে করে বিভিন্ন জিনিস কিন্তু আমি ইউজ করতে পারি। এখানে দেখো যে তোমার অনেক কিছু করা যায়, হ্যাঁ স্ট্রাইক আউট করা যায়, আমরা যে একটা লেখা দিলাম, ধরো তুমি এটা দাও, স্ট্রাইক আউট মানে কি, যে লেখাটা কেটে যাবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে ধরো এই যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারো, যেমন ধরো তুমি যদি চাও যে হচ্ছে ধরো এ স্কয়ার লিখবা, এ স্কয়ার কেমন লিখবা, এ কিউব কেমন লিখবা, তখন এই যে এগুলো ইউজ করা যায়। এরকম অনেক কিছু আছে, তোমাদের যে সিলেবাস নাই তো আমি এগুলো দেখাচ্ছি না, তোমরা ঘাটাঘাটি করবা, হ্যাঁ। আচ্ছা, তো এইটুকু গেল, তো হচ্ছে আমি এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এরপর সাথে তোমাদেরকে যেটা বলতেছিলাম আমার হচ্ছে যে বুলেট, যেমন ধরো স্যার এই যে এখানে গেলাম, তোমার ধরো এই যে লেখা সিলেক্ট করি, করলাম। তো এখন ধরো যে এই যে আমি ধরো তোমার বুলেট দিব, যেমন ধরো এটা ইউজ করতে পারো, এটা 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 এটা, এই দেখো দেখছো এখানে বুলেট চলে আসছে, মানে আমি যেই কয়টা লেখা সিলেক্ট করব ওই কয়টা লেখাকে হচ্ছে ও একটা বুলেটের মধ্যে নিয়ে আসবে, এরকম চিহ্ন আন্ডারে। যেগুলো সিলেক্ট করি না ওগুলো কিন্তু আমরা, যেমন আমি এখন এই দুটো সিলেক্ট করি, সরি আমি ধরো এই যে এখন কেবল এই দুটো সিলেক্ট করলাম, এখন ধরো এই যে আমি এখানে নাম্বার দিব, এই যে ধর নাম্বার, ঠিক আছে, যেই করে সিলেক্ট করবো ওখানে নাম্বারিং হবে। এখন ধরো এই যে আমি ধরো সব করে সিলেক্ট করলাম, এখন ধরো আমি এখানে নাম্বারিং দিব, ধরো এই যে এবিসি দিব, এই দেখো এরকম এবিসি চলে আসছে, কি বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে তুমি যতটুকু সিলেক্ট করবো ওইখানে তুমি এরকম বুলেট ইউজ করতে পারো, নাম্বার ইউজ করতে পারো, ঠিক আছে। ধরো আমি পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে ধরো আমি সব জায়গায় ধরো এই যে এটা দিয়ে দিই, এই যে এটা দিয়ে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা গ্রেট, তো এইভাবে করা হচ্ছে আমি বুলেটের কাজটা করতে পারি। আর এরপর আমি বুলেট দেখালাম তোমাদেরকে, বুলেট মানে হলো স্যার এই যেগুলা, আর নাম্বার মানে হলো এই যে তোমার এই যে এগুলা, এগুলো হচ্ছে নাম্বার, তোমার এ বি সি ডি 1 2 3 এগুলো হচ্ছে নাম্বার, হ্যাঁ। আচ্ছা গ্রেট, তো বুলেট দেখলাম, নাম্বার দেখলাম, এবার দুইটা হচ্ছে লাইনের মাঝে যদি দূরত্ব দেখতে চাই তাহলে কি করব, এই যেমন ধরো এই যে একটা লাইন সেট করলাম, হ্যাঁ
তো এই যে এখানে গিয়ে খেয়াল করো, দুটো লাইনের মাঝখানে আমি দূরত্ব দিতে পারবো। এই দেখো আমার লাইন গুলোর মাঝখানে দূরত্ব কত হবে, এই দেখো সিলেক্ট করা আছে কিন্তু। দেখছো আমি যতই হচ্ছে দূরত্ব বাড়াচ্ছি, এই দেখো সি না, এখান থেকে কিন্তু দূরত্ব বাড়তেছে, উপর নিচে ইকুয়ালি বাড়তেছে। দেখছো, খেয়াল করছো, আমার কিন্তু দূরত্ব বাড়তেছে কিন্তু, তাই না? আচ্ছা, তো এই হলো ব্যাপারটা আর কি। আচ্ছা, এইটুকু গেল, এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে স্যার আমি যেটা করবো, ছবি যোগ করতে চাই। ধরো কথার কথা, এগুলো মুছে দেই, এগুলা মুছে দেই। আমি ধরো স্যার একটা ছবি যোগ করতে চাই। কি চাই? একটা ছবি যোগ করবো। হ্যাঁ, তো এখন ছবি কিভাবে যোগ করতে হয়, একদমই সহজ। আমার হচ্ছে ছবি যোগ করা। প্রথমে আমি কি করব, তোমার ইনসার্টে যাব। ইনসার্টে গেলাম, ইনসার্টে যাবো, দেখা গেল কি আছে, পিকচার, গেলাম পিকচারে। এখন আমাকে বলছে, ওস্তাদ আপনি কি এই ডিভাইস থেকে পিকচার দিবেন নাকি অনলাইনে কোনো জায়গা থেকে পিকচার দিবেন? বললাম না ওস্তাদ, আমি এই ডিভাইস থেকেই দিব। ক্লিক, এই যে আমার কাছে যেসব ছবিগুলো আছে চলে আসছে। তুমি যদি অন্য কোথাও সেভ করে রাখো তাহলে তুমি এখান থেকে আনতে পারবে আর কি। হ্যাঁ, যদি অন্য কোথাও যদি পিকচার সেভ থাকে, আমার ধরো এখানে একটা পিকচার সেভ আছে, একটা পিকচার সেভ আছে, সায়ান বস, এই যে ইনসার্ট। এই দেখো, এই যে আমার ছবি চলে আসছে এখানে। কি বুঝতে পারছো? এবং তুমি চাইলে দেখো, এই যে এখান থেকে তুমি খুব ইজিলি সাইজ ছোট বড় করতে পারবা। ঠিক আছে, অনেক কিছুই করতে পারবা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি করা, ছবি যোগ করা। এছাড়াও যেমন ধরো যে আমি যদি এখানে আসি, হুম, ধরো যে আমি একটা ছবি ইনসার্ট করতে চাই, দেখি তো অন্য কোথাও থেকে নিয়ে আসি। ধরো যে আমি তোমার ডেস্কটপ, এই যে ডেস্কটপে ধরো যে একটা ছবি আছে, পিরিয়ডিক টেবিল ইনসার্ট করে দাও। এই যে পিরিয়ডিক টেবিল চলে আসলো। তোমাদের তো কেন তোমার পিরিয়ডিক টেবিল পড়ছো যারা সায়েন্স স্টুডেন্ট, তো এই দেখো আমাদের পিরিয়ডিক টেবিল চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে করে তুমি হচ্ছে যে কোনো জায়গা থেকে ছবি হচ্ছে নিয়ে আসতে পারো। ওই জাস্ট হচ্ছে ইনসার্টে গেলে, পিকচারে গেলে তোমার যেখানে ছবি আছে ওই সোর্স সিলেক্ট করে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, তো এগুলো ডিলিট করে দিই। তো কিভাবে ছবি যোগ করতে হয় ওটাও আমার দেখা শেষ। আচ্ছা, তো এরপর হচ্ছে টেবিল বা সারণী যোগ করা। হ্যাঁ, টেবিল বা সারণী কিভাবে যোগ করবো দেখো, এটাও স্যার সেম। ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার পর তুমি কি দেখবে, টেবিল। এই যে এখানে স্যার টেবিলে যাওয়ার পর তুমি চাইলে এখান থেকে এই যে এভাবে করে সিলেক্ট করতে পারো, কয়টা সারি নিবা, কয়টা কলাম নিবা, তুমি এখান থেকে স্যার সিলেক্ট করে দিতে পারো। ঠিক আছে, আমার হচ্ছে 6 মানে কি বোঝায়, 6 মানে আমার প্রথমটা বোঝায় কলাম সংখ্যা, আর পরেরটা বোঝায় হচ্ছে আমার সারি সংখ্যা এই ওয়ার্ডের জন্য। ঠিক আছে, যেখানে এই যে আমার এখানে তোমার যাই তো হচ্ছে যে এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো চাইলে 6/5 টেবিল, তাহলে লেখা আছে 6/5 টেবিল, এর মানে হলো 6/5 টেবিলের মানে, বা 6/4 টেবিল, এর মানে হলো 6টা কলাম 4টা সারি। অথবা তুমি যদি চাও না আমি এভাবে করবো না, এই যে তুমি ধরো যেখানে ইনসার্ট টেবিলে যাবা, তোমাকে বলবে মামা কয়টা কলম দিবা, তুমি বললা আমাকে 6টা কলম দাও। এবার বললাম মামা কয়টা শাড়ি দিবা, তুমি বললা আমাকে 5টা শাড়ি দাও। ঠিক আছে, এই যে ওকে দিলা, এই দেখো তোমার টেবিল চলে আসছে। এখন তুমি টেবিলের মধ্যে যা মন চায় লিখতে পারো, 1 2 3 4। হ্যাঁ, এখন তোমার এভাবে করে টেবিল নিয়ে আসা যায় ওয়ার্ডে। আমাদের অনেক সময় টেবিল লাগে লেখালেখির কাজ, যে তোমার টেবিল রাখতে হবে, আমি টেবিল না এই টেবিল গুলো ইউজ করি, করতে পারবা। খুবই মজা, এত মজা, বুঝছো না, অস্থির। ডিলিট করে দেই, কাজ শেষ। আচ্ছা থাক, সমস্যা নাই। ওকে, তো গেল এইটুকু। ঠিক আছে, আচ্ছা, তো এখন ওই যেটা বলতেছিলাম আর কি, যে আমি ধরো এই লেখাটাই হচ্ছে একটু কন্ট্রোল সি, এরপর হচ্ছে একটু এখানে আরেকটা দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা যেটা বলতেছিলাম সেটা হলো ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট কি জিনিস? এই যে ওয়ার্ড আর্ট ব্যাপারে তোমাকে কি বলছি, কি করতে হবে, ইনসার্টে যাব, ডান দিকে যাব, এই যে কি আছে আমার এখানে, তাকায় দেখো আমার কি আছে, এই যে আমার এখানে আছে ওয়ার্ড আর্ট। ক্লিক করো, এই যে এরকম জিনিসপত্র চলে আসছে। এখানে ক্লিক দাও, এই যে বলছে ইওর টেক্সট লেখেন। আমি বললাম অস্থির লেখা, অস্থির লেখা, দেখছো লেখাটা কিন্তু একটু অন্যভাবে আসছে না, লেখাটা দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, আবার ধরো যে আমি আরেকবার দিই, আরেকবার ধরো যে ওয়ার্ডে গিয়ে ধরো যে আমি এটা নেই, তাহলে লিখলাম যে হেভি রিল্যাক্স, হেভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ঠিক আছে,
তো ধরো যে এই যে স্যার আমার ধরো যে এই দেখো লেখাটা লিখলাম, লেখাটা খুব সুন্দর না, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? তো এইভাবে করে আমি কি ওয়ার্ড আর্টে বিভিন্ন জিনিস কি করতে পারি, লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা গ্রেট। তো এটাও গেল আমার, তাইলে টেবিল যোগ করা শিখলাম, ছবি যোগ করা শিখলাম, ওয়ার্ড আর্ট কিভাবে ব্যবহার করবো ওটাও শিখলাম। আচ্ছা এখন দেখো মার্জিন দিব। আচ্ছা মার্জিন দেওয়ার জন্য আমাকে তো আচ্ছা ধরো এরকম কিছু একটা আছে। হ্যাঁ আচ্ছা, তো মার্জিন মানে কি বা মার্জিন কিভাবে দিব? মার্জিন দেওয়ার জন্য যেটা করতে হবে, তোমার লেআউটে যেতে হবে। ঠিক আছে, আমার হচ্ছে এই যে ওপরটাকে স্যার কি বলা হয়? ওপরটাকে স্যার বলা হয় রিবন। ঠিক আছে, এই যে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় রিবন। রিবনের আমি লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর আমি কোথায় যাব? মার্জিনে যাব। মার্জিন, এই এখন অনেক ধরনের মার্জিন আছে, দেখছো? ধরো অনেক, এই মার্জিন দিলে লেখা আসবে এরকম। এরপর তুমি যদি অন্য মার্জিন দাও, লেখাগুলো অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আমরা অন্য একটা পেজ নেই, নতুন একটা পেজ নেই। হ্যাঁ এই নতুন একটা পেজ নিলাম। আচ্ছা তো লিখলাম যে আই লাভ বাংলাদেশ। এরপর ধরো যে আই অলসো লাভ মাই ফ্যামিলি, লিখলা কিছু একটা। হ্যাঁ জায়গা ভরতে হবে তো, এই কারণে আর কি। আচ্ছা না এত দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে ওকে। তো এখন ধরো যে এই যে ধরো যে আমি হচ্ছে কন্ট্রোল সি দিলাম, এখন কন্ট্রোল ভি দিব খালি। আচ্ছা তো এখন এই যে এইটার জন্য মার্জিন দেখি। এই দেখো মার্জিনে যাও, তুমি এক একটা মার্জিন নিবা, লেখা দেখো আগের মার্জিন কি ছিল, দেখছো? আগের মার্জিন দিলে লেখা এরকম, স্পেসিং একরকম থাকে। তুমি যদি এই মার্জিন নাও, মানে ন্যারো মার্জিন, দেখো আগে হচ্ছে আমার টপ লেফট বটম রাইট সবগুলোতে 1 ইঞ্চি করে গ্যাপ ছিল। তুমি যদি ন্যারো মার্জিন নাও তাহলে হচ্ছে 1/2 ইঞ্চি করে গ্যাপ থাকবে। এই দেখছো 1/2 ইঞ্চি করে গ্যাপ, রাইট? আচ্ছা এরপর ধরো তুমি যদি মডারেট নাও তাহলে টপ আর বটম, মানে টপ আর বটমে থাকবে 1 ইঞ্চি করে গ্যাপ, লেফট আর রাইটে হচ্ছে 0.75 ইঞ্চি করে গ্যাপ। এই দেখো এই যে দেখছো স্পেসিং চেঞ্জ হয়ে গেছে। এরপর ধরো তুমি এটা দাও, আরেক রকম হয়ে গেছে। এরপর ধরো তুমি এটা দাও, আরেক রকম হয়ে গেছে। এরপর ধরো তুমি যে আগেরটাই দাও, আগের মতো হয়ে গেছে, বুঝছো? তো এইখানে কিন্তু মার্জিনটা তুমি দেখতে পারবা না, কিন্তু মার্জিনের যে কাজ করার কথা, মার্জিনের কাজটা কি করে ফেলবে কিন্তু। আচ্ছা তো এইটুকু গেল। এরপর হচ্ছে আমি কি বলবো, এই যে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ণয়। একটা ডকুমেন্টে প্রত্যেকটা লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান থাকবে ওইটা নির্ধারণ করতে আমরা হচ্ছে কি করব, রিবনে যাব। যে করতে বলা হয় রিবন, রিবনের হচ্ছে লেআউটে যাব। ধরো যে রিবনের লেআউটে আমরা আসি, এখান থেকে এই যে আমরা খুঁজে দেখো দেখো যে স্পেসিং এ, স্পেসিং। তো ধরো এই যে তুমি ধরো এখান থেকে এটা সিলেক্ট করো, এখন স্পেসিং দাও। স্পেসিং দিলাম, দেখো যে স্পেসিংটা বাড়াচ্ছি। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে যে লেখাটা সিলেক্ট করছি ওটার পরে কি পরিমাণ স্পেস হবে, দেখছো বাড়াচ্ছি বাড়তেছে। আচ্ছা এরপর ধরো যে এই লেখাটা আবার সিলেক্ট করি, এরপর ধরো কি লেখা আছে বিফোর। এই দেখো আমি যতই বাড়াবো আমার এই লাইনের আগের লাইন থেকে স্পেস বাড়বে। তো তার মানে তুমি যদি আফটার দাও, এই লাইনের পরের লাইনের মধ্যে স্পেসিং বাড়বে। তুমি যদি বিফোর দাও, এই লাইনের আগের লাইনের সাথে স্পেসিং বা দূরত্বটা বাড়বে। এই দেখো আমি এখন বিফোরে আসি, যতই বাড়াচ্ছি আগেরটা থেকে দূরত্ব বাড়তেছে। এখন আমি এটা কমাই দিব, আগেরটার সাথে এই লাইনের দূরত্ব কমবে, দেখো দেখছো কমতেছে, কিন্তু আবার এদের ডিসটেন্স ঠিকই আছে। এখন আমি এটা করবো আফটারটা কমাই দিব, তাহলে এদের মধ্যে ডিসটেন্স কমে যাবে। দেখো কিভাবে কমে যায়, দেখছো কমে গেছে। তো এইটাই হচ্ছে কি আমার প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ণয় করা। আচ্ছা আরেকটা আছে আমার পেজের নাম্বার দেওয়া। তো চলো পেজের নাম্বার দিই, কিভাবে দিব? ইনসার্টে যাব, এরপর যে হেডার এন্ড ফুটার গ্রুপে, যে হেডার এন্ড ফুটারে যাব, এরপর কি দিব? পেজ নাম্বার। এই যে স্যার কোথায় দিব পেজ? তুমি হচ্ছে কোথায় দিতে চাও? এই দেখো টপ অফ দ্য পেজ। ঠিক আছে, তুমি হচ্ছে টপ অফ দ্য পেজে দিবা। এখন কি একদম বাম সাইডে না মাঝখানে নাম্বার দিবা না একদম কোণে নাম্বার দিবা? আমি ধরো মাঝখানে নাম্বার দিব। এই দেখছো মাঝখানে নাম্বার গুলো চলে আসছে। এটা হচ্ছে স্যার আমার 1 নাম্বার। ঠিক আছে আচ্ছা তো এই দেখো 1 নাম্বার 2 নাম্বার। ঠিক আছে, আমার যদি আরো পেজ থাকতো তাহলে 1 2 3 4 5 6 7 9 10 এইভাবে করে কি করতো, নাম্বারিংটা হয়ে যেত। বুঝতে পারছো? এই হলো কাহিনী। দেখো যে 1 নাম্বার 2 নাম্বার। ওকে ফাইন।
তো পেজ নাম্বার কিভাবে দেয় ওটাও শিখে গেলাম। তুমি চাইলে হচ্ছে অন্য ভাবেও দিতে পারো পেজ নাম্বারটা, ঠিক আছে। তুমি ধরো যে পেজ নাম্বারটা তুমি কিভাবে দিবা, ধরো আমি ইনসার্টে যাই, দেন হইতেছে পেজ নাম্বার, ধরো আমি দিব বটমে, এই দাও, দেখছো কই আসছে পেজ নাম্বারটা এখন বটমে চলে আসছে। তুমি যদি এখানে কিছু লেখো তাহলে ওটাকে আমরা কি বলবো, ফুটার, হ্যাঁ। আর তুমি যদি উপরে কিছু লেখা আমরা কি বলবো, হেডার। হেডার দিলে যা, যেমন তুমি ইনসার্টে যাও, এই যে তুমি যদি হেডার মানে যদি পেজের উপরে কিছু লিখে চাও তুমি লিখবা হেডারে, এই যে এই জায়গায় তুমি যাই লেখো এটা হচ্ছে থাকবে এখানে, এগুলোকে বলা হয় হেডার। আর ফুটার কি জিনিস, তুমি যদি পেজের নিচের দিকে কিছু লিখতে চাও ওটাকে বলা হয় ফুটার। হেডার মানে পেজের উপরে কিছু লেখা, ফুটার মানে পেজের নিচে কিছু লেখা। আর পেজ আবার তুমি উপরে নিচে যেখানে মন চায় সেখানে নিতে পারো। আচ্ছা, এখন যেটা হচ্ছে তোমার কারেকশন বা বানান ভুল সংশোধন। এখন আমাদের যে তোমার মাইক্রোসফট অফিস আমরা যখন 19 ইউজ করি, 19 আসলে ভুল সংশোধন করা খুবই ইজি, ঠিক আছে। কিভাবে ইজি দেখো, আমি তোমাকে দেখাই চাই তাহলে বুঝবা। যেমন ধরো আমি এখানে একটা লাইন লিখি, নাহলে বুঝবা না। তাহলে লিখলাম যে আমি অনেকগুলো ভুল করি, হ্যাঁ। ধরো আমি লিখলাম যে আই হ্যাজ এ আমব্রেলা, আমব্রেলা বানান ভুল লিখলাম এই যেটা, ঠিক আছে। এই যে ধরো যে লিখলাম আমব্রেলা। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখো, তো তুমি যখন লিখবা তখন দেখো এই যে আমব্রেলার এই নিচে দেখো, তুমি যদি তাকাও তাহলে বুঝবা। একটু জুম করে দেই, এই দেখো এই যে এখানে তাকায় দেখো, দেখো নিচে কিন্তু লাল 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 দাগ আছে। এই লাল 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 দাগ মানে তোমার স্পেলিং মিস্টেক হয়েছে। তুমি এই লাল দাগের কাছে হচ্ছে তোমার মাউসের কার্সর নিয়ে রাইট ক্লিক করো, এই দেখো এখানে গিয়ে তুমি যেটা রাইট ক্লিক করো তোমাকে হচ্ছে কারেক্ট বানান দেখাই দিবে। আচ্ছা ইয়া করি, তোমার হচ্ছে যে আচ্ছা আমার এখানে ডিকশনারি অ্যাড করা নেই। তোমার যদি ডিকশনারি অ্যাড করা থাকতো তাহলে কি হইতো, তাহলে স্যার যেটা হইতো সেটা হলো এই তোমার এই ভুলটা তোমার হইতেছে যে ওর ঠিক করে দিত, ঠিক আছে। যেমন আমি ছোট ভুল করি, দেখি ঠিক করে কিনা। এই যে আমি হচ্ছে আগের ওয়ার্ডটা আমি বড় লিখছি, আমার হচ্ছে এখানকার যে ডিকশনারি আছে ডিকশনারি ভাবছে আচ্ছা না আসলে কোনো ওয়ার্ড, আমার ডিকশনারিতে ওয়ার্ডটা নেই। তো তুমি যদি কোনো বানান মিস্টেক করো, যে বানানটা তোমার হচ্ছে ডিকশনারিতে যে বানান আছে তার থেকে একটু এদিক সেদিক, তাহলে তোমাকে হচ্ছে ওরা সাজেশন দেবে যে না মামা আসল বা আমব্রেলা বানান না, আমব্রেলা বানান হচ্ছে এই যে এটা, এখানে ক্লিক করবা, এই দেখো তোমার বানান ঠিক হয়ে গেছে। আর এরপর হচ্ছে নীল দাগ দেওয়া যে আছে, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে ওরা সাজেশন দেবে যে না এই যেটা হচ্ছে এভাবে করো আর কি। এই নীল দাগ দেওয়া মানে তুমি বুঝবা এখানে হচ্ছে পাংচুয়েশন রিলেটেড কোনো সমস্যা আছে। তাহলে যে এখানে দিলাম নীল দাগ দেওয়ার মানে হলো এইখানে পাংচুয়েশন রিলেটেড কিছু একটা আছে। আবার ধরো যে এখানে দেখো, আর হচ্ছে যে সাধারণত পাংচুয়েশন এন্ড গ্রামার টাইপের কোনো মিস্টেক থাকলে নীল দাগ আসে, পাংচুয়েশন এন্ড গ্রামার টাইপের কোনো ভুল থাকলে নীল দাগ আসে, আর লাল দাগ আসে সাধারণত স্পেলিং মিস্টেক থাকে। যেমন আমি এখানে দিয়েছি আই হ্যাজ এ আমব্রেলা, ঠিক হয়েছে, ঠিক হয় নাই, সে কারণে কি লিখবো, এই দেখো এখানে যে হ্যাজ এর নিচে একটা নীল দাগ আছে, রাইট ক্লিক করো, এইখানে বললো ওস্তাদ এখানে হ্যাভ হবে। আবার এখানে কি লিখছি, এ লিখছি, কিন্তু আমার কি এ আমব্রেলা হয় না, কি হয় অ্যান আমব্রেলা, এই কি বুঝতে পারছো। সো তুমি হচ্ছে যে এখানে তুমি গ্রামার মিস্টেক বলো, আর্টিকেল মিস্টেক বলো, পাংচুয়েশন মিস্টেক বলো, সব ধরনের মিস্টেক কি ওয়ার্ডে ঠিক করে। এন্ড তুমি যদি গ্রামারলি সেট করে নাও তাহলে তো আরো ইজি। গ্রামারলি সেট ছাড়াও তুমি দেখছো আমি গ্রামার ভুল ধরতে পারলাম, পাংচুয়েশন ভুল ধরতে পারলাম, স্পেলিং ভুল আমি ধরতে পারলাম, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো তাহলে স্যার হচ্ছে আমাদের মোটামুটি এখন ওয়ার্ডের সবকিছুই বুঝে গেছে। তো তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই। আমরা হচ্ছে আজকের ক্লাসে ওয়ার্ডটা শেষ করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাআল্লাহ আমরা দেখবো স্প্রেডশিটে কিভাবে হিসাব নিকাশ করে। তো আমাদের মোসা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।